দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এসএইচ মিডিয়া অনলাইন মাগুরা টক অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের অনুষ্ঠান। আমরা এই 2-3 দিন রাজনীতিবিদদের নিয়ে অনুষ্ঠান করেছি ঈদের আড্ডা। এখন আমরা আজকের প্রোগ্রামটা সাজিয়েছি মাগুরার দুইজন সাংবাদিক নেতা এবং যারা অনিয়ম অত্যাচারের বিরুদ্ধে দীর্ঘদিন সংগ্রাম করে তার লেখনীর মাধ্যমে সংগ্রাম করে যাচ্ছেন, সেই দুইজন সাংবাদিক আমাদের মাঝে উপস্থিত করেছে। তাদের সাথে আমরা ঈদ আড্ডা দেবো এবং তাদের জীবনের যে সব লেখালেখি করতে যে সাংবাদিকতা করতে যে বাধার সম্মুখীন হয়েছেন বা কোনো স্মৃতিকথা আছে কিনা সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দৈনিক আমার সংবাদের মাগুরার জেলা প্রতিনিধি জনাব মিরাজ আহমেদ। প্রিয় দর্শক, আমাদের মাঝে আরেকজন সাংবাদিক রয়েছেন, তিনি হচ্ছেন মাগুরা রিপোর্টার্স ইউনিটের সভাপতি এবং গ্লোবাল টিভির মাগুরা জেলা প্রতিনিধি। আমি প্রথমেই চলে যেতে চাই মাগুরার সাহসী সাংবাদিক জনাব মিরাজ আহমেদের কাছে। আমি জানতে চাই, আপনি রাজনীতি করতে পারতেন, ইচ্ছে করলে রাজনীতি করে সমাজের অনেক সমস্যার সমাধান করতে পারতেন, কিন্তু রাজনীতিতে না গিয়ে আপনি কেন এই সাংবাদিক পেশা বেছে নেবেন? তার কারণ সাংবাদিক পেশা একটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পেশা। আর যেহেতু মফস্বলে মাগুরা ডিস্ট্রিক্ট লেভেলে আছেন, সেক্ষেত্রে আপনি অনেক বাধার সম্মুখীন হয়েছেন। কেন আপনি রাজনীতি না করে বা অন্য পেশায় না গিয়ে সাংবাদিকতা পেশায় আসলেন? ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি কর্মরত আছি দৈনিক ভয়েস অফ এশিয়া, দৈনিক আমার সংবাদ এবং দি ডেইলি পোস্ট জেলা প্রতিনিধি হিসাবে। আমি শুরুতে এই পরিষ্কার করে বলি, আমি কোনো রাজনৈতিক দলের সদস্য নই, ছিলাম না, বরং হবও না। আমি এসেছি সাংবাদিকতায় একটি বিশ্বাস নিয়ে, সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করি তারা জানি টেন্ডারবাজি, ঘুষ, ঠিকাদারি, সিন্ডিকেট, সরকারি চাকরি, বাণিজ্য, থানা কোর্টে ঘুষ ছাড়া কাজ হয় না, না হওয়া। এসব অনিয়মের মূল কেন্দ্রে আজ রাজনৈতিক আশ্রয়ে লালিত দুর্নীতিবাজরা। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমাকে আমাকে নিজেও সাইবারের ট্রাইব্যুনালে পর্যন্ত টেনে নেওয়া হয়েছে শুধু সাধারণ মানুষের পক্ষে সত্য বলার অপরাধে। মাগুরার কিছু সুবিধাভোগী ক্ষমতালোভী গোষ্ঠী গরিবের জমি দখল করছে, সরকারি অফিস কবজা করে রেখেছে, দুর্নীতি প্রতিষ্ঠাতা করে অপরাজনীতিতে আড়াল করে রেখেছে। এদের কেউ রাজনীতিতে ব্যক্তি প্রভাব খাটিয়ে ঢাল বানিয়েছে। অন্যদিকে রাজাকার উত্তরসূরিদের নিয়ে তারা নিজেদের স্বার্থে রাজনৈতিক মাঠ সাজাচ্ছে। সমাজের প্রতিটি স্তরে দুর্নীতির এই সংক্রমণ। হাট ঘাট, মাঠ, জলাশয়, অফিস, আদালত, বিভিন্ন ভুয়া সংগঠন, সবখানে অনিয়ম। মানুষ কথা বলতে ভয় পায়, কারণ রাজনীতির ছায়া পড়েছে সর্বত্র। আজ দরকার সত্য বলার, সাংবাদিকদের আজ দরকার সত্য কথা বলার। দুঃখজনক হলেও সত্য ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় গড়ে উঠেছে এক ধরনের অপরাধ চক্র, যারা প্রশাসনকে ব্যবহার করে নিজেদের স্বার্থে উন্নয়নের নামে টাকা তোলে, কিন্তু কাজ হয় না। নদী খননে বাজেট বরাদ্দ হয়, কিন্তু নদী শুকিয়ে থাকে। স্কুলে শিক্ষক নেই, হাসপাতালে খালি, কিন্তু ফিতা কাটা চলে কোটি কোটি টাকায়। আমার স্পষ্ট বার্তা, সাংবাদিকতার প্রধান শক্তি হচ্ছে নিরপেক্ষতা। ভয়ে যদি সাংবাদিকরা চুপ হয়ে থাকে, তবে সমাজে দুর্বৃত্তের কবলে চলে যাবে। বিরাজ, আমরা যতটুকু জানি সাংবাদিকরা ক্যামেরার পিছন থেকে কাজ করে এবং তার বস্তুনিষ্ঠ সংবাদ মানুষের মাঝে ছড়িয়ে দেয়। এই যে আপনি মাগুরাতে, আমরা দেখি যে আপনি বিভিন্ন জায়গায় যে সমস্ত অনিয়ম, দুর্নীতি, টেন্ডারবাজ, এই যে যেগুলো হয় আর কি, সেগুলো আপনার কাছে খবর চলে আসে এবং আপনার খবরের মাধ্যমেই আমরা যারা মাগুরাবাসী, ঢাকা বা দেশের বাইরে থাকে, সবাই কিন্তু জানতে পায়। আপনি এই খবরগুলো সংগ্রহ করতে গিয়ে কখনো হামলা মামলার শিকার হয়েছেন কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে এগুলো অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে যারা
প্রতিবাদ গড়ে তোলার চেষ্টা করেন এক শ্রেণীর সমাজে এই লোকে আছে, তারা বিভিন্ন উপকরণ মাধ্যম খোঁজেন যে কার মাধ্যমে এটা আহ, জনগণের সামনে প্রকাশিত হবে বা অনিয়ম ত্রুটিগুলো ধরা পড়বে। তোরা তারা এই লোকগুলোকে খুঁজতে থাকেন, যে বিশ্বস্ত লোক পান না। সমাজে অনেক সাংবাদিক আছেন যারা এগুলো তুলে ধরেন না, নিউজ প্রতিবেদন করেন না। তো এক্ষেত্রে আমাদের কাছে এই তথ্যগুলো আসে, আমরা যাচাই করি। যাচাই করার পর, অ্যানালাইসিস করার পর যখন দেখি যে না, এটা বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করা যায়, এতে দেশ ও জাতি উপকৃত হয়, সে সকল ক্ষেত্রে মাথায় রেখেই অ্যানালাইসিস করে পর্যায়ক্রমে সেটা নিউজ প্রতিবেদন আমরা প্রকাশ করি। তবে আপনি যেটা বললেন, এক্ষেত্রে প্রতিবন্ধকতার শিকার হতে হয়। আমরা শুনবো আপনার কথা, প্রতিবন্ধকতার কথা। আমি তার আগে আমাদের আরেকজন সাংবাদিক, উদীয়মান সাংবাদিক, উনি গ্লোবাল টিমের মাগুরা জেলা প্রতিনিধি এবং রিপোর্টার্স ইউনিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। উনিও আমরা দেখছি যে অনেক বড় বড় রিপোর্ট করে আসছে। তো ইনুস, আপনি আওয়ামী লীগের সময় যেসব রিপোর্ট করতেন, যেগুলো আমরা জানতে পারতাম, আহ, অনেক বাধার সম্মুখীন হয়েছেন সেটা আমরা জানি। এখন কোনো রিপোর্ট করতে যে বাধার সম্মুখীন হচ্ছেন কিনা? ধন্যবাদ এসএস মিডিয়া অনলাইনের জনপ্রিয় টক শো উপস্থাপক শাহিনুর ইসলাম ভাইকে। আপনি চমৎকার প্রশ্ন করেছেন। আমরা বিগত সরকার বা আওয়ামী লীগ সরকারের আমলে যারা সাংবাদিকতা আমরা যারা করি, তখন আপনি জানেন যে সারা বাংলাদেশের সাধারণ মানুষও সকলেরই কিন্তু সাংবাদিক সহ সাধারণ মানুষের কথা বলার অধিকার তেমন ছিল না, এবং সাংবাদিকতাও আমরা ঠিকমতো করতে পারি না, আমরা কোনো কিছু লিখতে পারি না। আমাদেরকে বিভিন্নভাবে করে ধরা হয়েছে, মানে স্টপ করার জন্য আহ, ব্যবস্থা করা হয়েছে, সাংবাদিকদের কলম বন্ধ করে দেওয়া হয়েছে, হামলা মামলা আপনি এটা জানেন। তো বর্তমান যে ইন্টারিম সরকারের যে গভর্নমেন্ট, এই গভর্নমেন্টের আমলে যে সাংবাদিকতা সম্পূর্ণ স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারছে, এটা কিন্তু 100% বলা যায় না। এখনো কিন্তু এই সাংবাদিকতা করতে গেলে, অন্যায়ের বিরুদ্ধে লিখতে গেলে এক শ্রেণীর রেশানলে কিন্তু সাংবাদিকদের পড়তে হয়। আপনি যখনই কোনো সরকার কি বাধা দিচ্ছে কিনা? সরকার মানে এই সরকারের আমলে সাংবাদিকদের এরকম উল্লেখযোগ্য বাধা আমি আমার চোখে পড়েনি, কিন্তু বাধা আসতেছে বিভিন্ন দলের পক্ষ থেকে। এখন যারা ক্ষমতাসীন দল আছে, আগে এক ধরনের ছিল যে জামাত বিএনপির বিরুদ্ধে কথা বলার স্বাধীনতা ছিল বিগত আওয়ামী লীগ সরকারের আমলে, কিন্তু এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আওয়ামী লীগের এখনো সাংবাদিকদের স্বাধীনতা আছে, কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে যখন কথা বলবেন তখন কিন্তু সাংবাদিকদের স্বাধীনতা পূর্ণ স্বাধীনভাবে আপনি বলতে পারবেন। কিন্তু যখনই মানে বর্তমান যারা রাজনৈতিক দল যারা মাঠে আছেন, তাদের বিরুদ্ধে যদি কোনো কিছু চলে যায়, তাহলে দেখবেন যে সাংবাদিকদের উপরে নানান রকমের নির্যাতন, হামলা মামলা, হুমকি ধামকি এগুলো কিন্তু অব্যাহত রয়েছে। তা আমি মনে করি যে সাংবাদিকদের এখনো সাংবাদিকতার পরিবেশ তৈরি হয়নি। আমি চাই যে সাংবাদিকরা যে ভালোভাবে বা স্বাধীনভাবে কাজ করতে পারে, এই পরিবেশটা দ্রুত যদি ফিরে আসে, বাংলাদেশের উন্নয়ন হবে, অথবা এই দেশের দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গঠন করা সম্ভব হবে। মিরাজ, আমরা যে কথাটি বলছিলাম যে প্রতিবন্ধকতা, কি ধরনের হামলা মামলা বা প্রতিবন্ধকতার শিকার হয়েছেন আপনি, যদি মাগুরাবাসীকে ক্লিয়ার করেন। যেমন আজকের একটা ঘটনাকে আপনাকে যদি বলার চেষ্টা করি, তো বাসার মধ্যে ছিলাম, নিউজ লিখছিলাম, এমন সময় একটা সোর্সের থেকে ফোন আসলো যে মাগুরা আঞ্চলিক মশলা গবেষণা কেন্দ্রে সরকারি ফল যে কাঁঠালগুলো আছে, আমগুলো, এগুলো চুরি হচ্ছে। তো সত্যতা যাচাইয়ের জন্য আমি একটু অপেক্ষা করছিলাম যে দেখি এটা কতটুকু সত্যতা আছে নাকি মিথ্যা বিভ্রান্ত ছড়ানো হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রবণিত ভাবে। যখন দ্বিতীয়বার ফোন আসলো একই বিষয় নিয়ে, তখন আমরা দুইজন সাংবাদিক ঘটনাস্থলে পৌঁছালাম। পৌঁছানোর সঙ্গে সঙ্গে দেখতে পেলাম যে অটো করে অফিসের ফলগুলো নিয়ে যাওয়া হচ্ছে। আমরা তাকে জিজ্ঞাসা করলাম কি বিষয় কি, সে বললো যে এখান থেকে নিয়ে যাচ্ছি। এটাই আমরা জানতে চাইলাম, সরকারি ছুটির দিন, বন্ধ অফিস, আপনারা ফল নিচ্ছেন। তো তারা বললেন যে এটা অফিসিয়াল সার্ভের মাধ্যমে। পরে বিস্তারিত জানতে পারলাম যে এটা 100 পিস কাঁঠাল বিক্রি করা হয়েছে। তখনই আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করলাম, কিন্তু অফিসের মধ্যে কেউ নেই। এক পর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনী মাগুরা আর্মি ক্যাম্পের সহযোগিতা নিলাম। তারা ঘটনাস্থানে আসলেন এবং পরিদর্শন করলেন এবং অপরাধ সহ সমস্ত বিষয় তারা স্বচক্ষে দেখতে পেলেন।
তো এরকম যখন আমরা এর থেকে বড় কোনো ক্রিটিক্যাল ঘটনার মধ্যে প্রথমে না বুঝেই অবস্থান করি, ধারণা করছি অল্প কিছু পরে যখন বৃহতের ধারণ করে তখন ওরা সাংবাদিকদের উপরে ক্ষিপ্ত হয়, আটকে রাখতে চায়, মারপিট করতে চায়। আর এখানেই সমস্যাটা হচ্ছে কি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য কঠিন হয়ে যায়। এক শ্রেণীর সাংবাদিক আছেন, সারাদিন কার্ড ঝোলাবেন গলায়, মোটরসাইকেল নিয়ে ঘুরবেন, দিন শেষে রাজনৈতিক ব্যক্তিদের বাড়ি বাড়ি ঘুরবেন, ঈদ বোনাস, সালামি, টেন্ডারবাজি, ধান্দামি এগুলো এবং রাজনীতিকে ব্যবহার করে নিজেদেরকে বড় সাংবাদিক পরিচয় দেবেন, কিন্তু দিন শেষে তাদের কোনো নিউজ থাকে না। এবং আপনি বস্তুনিষ্ঠ একটা সংবাদ তৈরিতে যাবেন, সরজমিনে উদ্ঘাটন করবেন তথ্যটা, তখন আপনাকে রাজনৈতিক আক্রমণের শিকার হতে হবে। এবং ওই যে নামধারী কিছু সাংবাদিক থাকেন, তারা আপনাকে উপরে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রয়োগ করবে, এবং আপনি যতক্ষণ এই নিউজটা বিরত থাকবেন না, তত প্রথমে আপনাকে টাকার প্রলোভন দেওয়া হবে, তারপরে টাকার প্রলোভন দেওয়ার আগে হুমকি টামকি দেওয়া হবে, তারপর হুমকিতে যখন কাজ না হবে তখন টাকার প্রলোভন দেবে। যখন আপনি টাকাতেও ওর সাথে মিট করলেন না, দেশের সাথে প্রতারণা করলেন না, নিউজটা পরিবেশনের জন্য তথ্য সংগ্রহ করতেই থাকলেন আপনার কাজে, তখন আপনাকে হামলা করে বসবে। উপস্থিত হামলা যতটুকু পারে তারা করবে, মারধর করবে। এতেও যদি দেখে যে নিউজটা বন্ধ না হচ্ছে, পরক্ষণেই আপনাকে প্রশাসন দিয়ে বা ভুয়া একটা মামলা দাঁড় করে দিয়ে আপনাকে হয়রানি করে দেবে। আপনি গত সরকারের সময় অনেক আমি গত সরকারের সময় অনেক হয়রানির শিকার হয়েছি। ইভেন মাগুরা 4 লেন মহাসড়কের যখন কাজ ছিল, ৬২ কোটি টাকা প্রকল্প ব্যয়ে সড়ক নির্মাণ, তখন আমি নিউজটা প্রতিবেদন সংগ্রহের জন্য অফিসে যাই, তাদের সড়ক ও জনপথ অধিদপ্তরে বিভাগে গেলে তখন তারা আমাকে বিভিন্নভাবে রাজনৈতিক, আওয়ামী লীগের আধিপত্য, এই ক্ষমতাগুলো, অপক্ষমতাগুলো আমাকে বোঝানোর চেষ্টা করে। তো আমি তাদেরকে এই কথায় কর্ণপাত করিনি তখন, যে আমাকে নিউজ করতে হবে, আমাকে কে আওয়ামী লীগ কে বিএনপি এটা দেখলে তো আমার নিউজ প্রতিবেদন পাবলিশ করতে পারবো না। এর এক পর্যায়ে আমার অফিসে এসে ছাত্রলীগের আলী হোসেন মুক্ত সহ কিছু লোক আমার অফিসে কাউন্টার অ্যাটাক দিল। আমি তাকে বললাম যে আমাকে যদি হামলা আবার দেওয়া হয় ডিভাইসের মতো, তাহলে আমি কি প্রশাসনের সহযোগিতা নেব? তাদের পক্ষ থেকে জানা হলো কোনো প্রশাসক নেই, কোনো প্রশাসন নেই, মাগুরায় একজন আছেন এমপি, তিনি সবকিছু নিয়ন্ত্রণ করবেন। তা আমি বললাম যে এটা তো মানুষের অধিকার, সুবিধা বঞ্চিত হবে জনগণ। তাহলে সাংবাদিকদের নিউজ প্রতিবেদন কিভাবে পাবে আপনারা যদি এভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন? এর এক পর্যায়ে আমি নিউজটা প্রতিবেদন করি, এক্সেন মহোদয় ইস্টার্ন রিলিজ হন, একজন ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জিনাদার অ্যাপ ক্যাম্প থেকে তাদের দ্বারা আটক হন, অফিসটা মাগুরা ভাইনা থেকে পান্নান্দ আলী স্থাপন হয়। তারপরেও জুলুম নির্যাতন থেমে থাকেনি। আমাকে একটি মহল, আমি এখানে তাদের নাম উচ্চারণ নাই করি, তারা অনেক আওয়ামী লীগের অনেক ক্ষমতাশীল অবস্থানে ছিলেন, পেশি শক্তি, অপক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা সব ব্যবহার করছেন। আমি এরপর একটা নিউজ কালেকশনের জন্য সীমাখালি পৌঁছাই, একটা স্কুলের শিক্ষা অফিসার, তিনি 20 লক্ষ টাকা ঘুষ নিয়ে নিয়োগ দিচ্ছেন। যখন আমি ঘটনা জানতে পারি, আমি একজন সাংবাদিককে সঙ্গে নিয়ে সেই ঘটনার স্থানে যাইতে যার অত অবস্থায় সীমাখালি পৌঁছালে আমার পিছন থেকে এসে হামলা করা হয়। যখন আমি উপরে হামলা করা হয়, যখন আমি পড়ে যাই, পড়ে গেলে তাকে দেখলেই সে আমার বুকের উপর পাড়া দিয়ে ওঠে। এখানে এই যে এখন অপারেশন করি নাই, সেখানে উঁচা আছে এখন। এরপরে সে মারপিট করতে থাকে, ক্যামেরা কেড়ে নেয়, আমার ছোট হিডেন ক্যামেরাটাও নিয়ে নেয়, চশমাটা নিয়ে নেয়, ব্যাগটা নিয়ে নেয়, মেরে একটা ক্লিনিকের সামনের পাশেই বাম পাশের দোকান, ওষুধের দোকানে ফেলে রেখে যায়। ফেলে রাখার পরে তখনও আমার সেন্স কিছুটা আছে, আমি বুঝতে পারছি যে আমি এখনো জীবিত আছি, কিন্তু আমি কি করব সেটা বুঝতে পারছি না। এর এক পর্যায়ে ওখানের উপস্থিত ট্রাকের হেল্পার, ড্রাইভার, ওরা আমাকে কেন নিয়ে গেছে জানি না, তাদেরকেও আমি চিনি না, কখনো দেখি নাই। তারা আমাকে ভ্যানে করে শালিকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। যখন ওখানের অবস্থা ক্রিটিক্যাল হয়, তখন ওখান থেকে রেফার করে মাগুরা সদর হাসপাতালে। মাগুরা সদর হাসপাতালে যখন অ্যাম্বুলেন্সে করে আনা হয়, তখন আমার পরিবার কান্নাকাটি অবস্থারত, তারা আতঙ্কের মধ্যে আছে, কি হলো, বাসা থেকে বেরোলে একটা নিউজের জন্য যাচ্ছে, হঠাৎ করে কি এমন ঘটলো আধা ঘন্টার মধ্যে। যখন সদর হাসপাতালে আনা হয়, তখন বিভিন্ন সংস্থা এবং মিডিয়ার থেকে আমাকে জানানো হলো যে আপনি যে অবস্থায় আছেন, আপনার ট্রিটমেন্ট এখানে নেওয়া যাবে না, আপনাকে বেঁচে থাকতে হবে, আপনি এখানেই পিছন দিয়ে, আমরা সামনে গেট ব্লক করছি, পিছন দিয়ে আপনি পালায় যাবেন। আমি বললাম কেন পালায় যাব? তখন বললো যে এখানে কিছু ডাক্তার আসতেছেন, তারা আপনাকে ইনজেকশন পুশ করবে, আপনার বেঁচে থাকা দরকার আছে, আপনি এত কথা বলবেন না, আপনি বেরোয় যান।
পরে আমি বললাম আমি তো উঠতে পারতেছি না, আমাকে তো প্রচুর মারপিট করেছে, কথা বলতে পারতেছি না, অক্সিজেন দিয়া তারপরে স্যালাইন দিয়া আমার পুশ করা। তো হচ্ছে সবকিছু আমরা সহযোগিতা করতেছি। তাদের সমন্বয়তে সিভিল সার্জন মহোদয়ের ওই পাশের গেট দিয়ে মর্গের ওই পাশে লাশ কাটা, মর্গের ওই পাশ দিয়ে আমাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে বের করে নেওয়া হলো। বের করে নিয়ে গেলেন, তখন আমি বললাম যে আমাকে কি কোথায় নিয়ে যাচ্ছেন? বলছে আপনাকে রেফার করা হয়েছে ফরিদপুর, আপনি ফরিদপুর থেকে অন্য জায়গায় চলে যাবেন। তখন আমি বললাম যে আমি আমাদের মতো করে কি চিকিৎসা নিতে পারি কিনা, আমার অবস্থা তো খুব খারাপ, আমি ওখানে যাবো আবার ওখানে যদি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি। তখন ও বললো ঠিক আছে, আপনি অন্তত মাগুরা পার সীমানা পার করার পর আপনি যেখানে যাবেন যাবেন। তো এরকম সমস্যারও সম্মুখীন হয়েছি। নিউজ যখনই করতে গেছি, আগে আওয়ামী লীগের ফ্যাসিবাদ দোসররা তাদের অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য সরকারি দপ্তরে গিলেই বিভিন্ন টেন্ডারবাজি, নেগো, বিভিন্ন ক্রাইমে তারা নিউজ প্রতিবেদন করতে গেলে হুমকি দামকি, স্বাধীনতা খুব কম। এবং আপনাকে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের দোসর বা সুবিধাবাদী বা আপনাকে এক পর্যায়ে যখনই ফেসবুকে একদম খুলে দিচ্ছে। হ্যাঁ, যখনই কারোর বিপক্ষে নিউজটা আমি সত্যভাবে লিখি, উপস্থাপন করি, তখন তার পিছনে টানার সুযোগ থাকে না, পিছপা হওয়ার। তখনই সে আমার বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। যেমন আমি সাবেক এমপির বিরুদ্ধে এবং তার সহকারীদের বিরুদ্ধে যৌন সাইবার ট্রাইব্যুনালে ঢাকায় মামলা দেওয়া হয়েছে, কিন্তু আমি জানি না তখন পর্যন্ত আমার অপরাধটি কি। নিউজ পাবলিশ করা কি আমার অপরাধ, একজন সাংবাদিকের অপরাধ? সেটাও করা হয়েছে। একটা অনিয়ম হয়েছে, আমি নিউজ প্রতিবেদন করেছি, ভোক্তা অধিকার তাদেরকে জরিমানা করেছে, আমি সেটা নিউজ করেছি, পরবর্তী দেখি যে আমাকে রাত 12টার সময় সে গ্রেপ্তার দেখানো হয়েছে। আমি কোর্টে হাজিরার সময় জুডিশিয়াল মহোদয়কে জিজ্ঞাসা করলাম আমার কি অপরাধে গ্রেপ্তার করা হলো। আশপাশ থেকে পিপি, মৌরি, পিস্কা তারা বলছেন আদালতে দাঁড়ায় আসামি কথা বলা নিষেধ, এখতিয়ার নেই। তো আমি তখন বললাম যে আপনারা চুপ করেন, আমাকে তো জানতে হবে কি অপরাধে আমি রাত 3টার সময় গ্রেপ্তার হলাম, আমি এমন কোনো কর্মকাণ্ডের সাথে তো জড়িত নই। তারা বললেন যে আপনার বিরুদ্ধে চাঁদাবাজির একটা পেন্ডিং মামলা আছে। পরে যখন আমি জুডিশিয়াল মহোদয়কে জানতে চাইলাম যে কি চাঁদাবাজির মামলা দেওয়া হয়েছে, কত, তিনি বললেন 1000 টাকা। আমি তখন একটা হাসি পেল যে 1000 টাকা চাঁদাবাজি মামলা পেন্ডিং হয়ে 3 বছর আগের থেকে আমি ওয়ারেন্ট হয়ে আছি, সেই কেসে আমাকে দেয়া হলো। যখন আমাকে এই কেসে কারাগারে পাঠানো হলো, 7 দিন জেল কাটানো হলো বিনা কারণে। এরপরে জানতে পারলাম যে আমি তখন তৎকালীন জেলা প্রশাসক এবং এমপি মহোদয় এবং মন্ত্রী মহোদয়ের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির কয়েকটা নিউজ করেছিলাম, সেটার জের আমাকে এই মামলাটায় দেওয়া হয়েছে। খুবই দুঃখজনক। আমি আসবো আবার আপনার কাছে। ধরো আমিও কিছুদিন যাবত এই টক শো পরিচালনা করছি, আমার পরিবারও খুব আতঙ্কে থাকে। সম্প্রতি আমরা দুইজন একটা রিপোর্ট করেছিলাম, সেখানে আমাকে নিয়ে মানববন্ধন শুরু হলো। এই যে একটা মানুষকে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে, সাংবাদিক তো তার কোনো দল নেই, সে আওয়ামী লীগের সময়ও রিপোর্ট করবে, বিএনপির সময়ও রিপোর্ট করবে, ভালো মন্দ মিলে এই রিপোর্ট করবে। কেন আমাদের মানে মানে এরকম হয় কেন আসলে? এর এক শ্রেণীর আওয়ামী লীগের সময় দেখতাম যে একটা গ্রুপই থাকতো ফেসবুকে, তারা কোনো একটা রিপোর্ট করলেই তারা লেখালেখি করতো। আবার এই রিসেন্ট দেখছি এটা হয়েছে বিএনপির অঙ্গ সংগঠন বা এই যে ছেলেপেলেরা একটা গ্রুপ হয়েছে সাংবাদিকদের বিরুদ্ধে, তারা লিখলেই আপনার দেখবেন যে হাটে চাঁদাবাজি টেন্ডারবাজি করছে, আমি প্রত্যেকটা অফিসে গিয়ে চাঁদাবাজি শুরু করছে। ধন্যবাদ আপনাকে, আপনি চমৎকার কথা বলেছেন। দেখেন, আসলে সাংবাদিকতা করতে গেলে যে কোনো একটা ঘটনা যদি আপনি নিউজ আকারে নিয়ে আসেন, তো আপনার এখানে পক্ষ বিপক্ষ চলে যাবে। আপনি একটা নিউজ করলে একজনের পক্ষে যাবে, আরেকজনের বিপক্ষে চলে যাবে। যে আপনি যদি সত্য কোনো ঘটনার আপনি স্পিড আউট করেন, তখন এই নিউজটা যদি যার বিপক্ষে চলে যাবে, তাদের কিন্তু একটা আলাদা বাহিনী থাকে। প্রত্যেকটা রাজনীতিবিদদের আমি আগে দেখেছি যে আওয়ামী লীগের সময় তাদের একটা অনলাইন সাইবার বুলিং করার জন্য একটা একটা ইউনিটি ছিল। তাদের কাজ হচ্ছে যে এই ধরনের যারা আমাদের বিরুদ্ধে যে নিউজগুলো আসবে, সেই নিউজের এগেনস্টে প্রতিবাদ করা। যে সাংবাদিক নিউজটা করবে তার ব্যক্তিগত ও মানে পারিবারিক বিষয়গুলো তাকে হেয় প্রতিপন্ন করা, ছোট করা, বিভিন্ন ট্যাগ লাগানো। আপনারা দেখছেন যে বিগত সরকারের আমলে, আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো নিউজ হলেই যে করতো, যে সাংবাদিক এই নিউজটা করতো, তাকে বিভিন্ন রকম ট্যাগ দেওয়া হতো। এর বিরুদ্ধে কথা বললেই ট্যাগ দেওয়া হতো। জামাত, বিএনপি, শিবির, এই 3টা ট্যাগ হতোই, আপনার বিরুদ্ধে গেলে ট্যাগ হতো। এখনো আমরা সেই বিষয়টা কিন্তু এখনো লক্ষ্য করি। আমরা
মাঠে ঘাটে যখন আমরা এই সংবাদ সংগ্রহ এবং সংবাদ প্রচার করি, তখন এক ধরনের মানুষের বিরুদ্ধে যখন যায়, তখন আমরা যারা এই সাংবাদিক, যারা আমরা এই নিউজ গুলো করি, তাদেরকে বিভিন্নভাবে ট্যাগ দেওয়া হয় যে আওয়ামী লীগের দোসর, এই চাঁদাবাজ, টাকা খেয়ে নিউজ করেছে, এই ধান্দাবাজ, এই 2 টাকার সাংবাদিক। আসলে কারোর বিরুদ্ধে গেলেই কিন্তু ওই ট্যাগ লাগানো হয়। এই সংস্কৃতিটা চলছে এখনো। আমি দেখছি যে এখনো যারা রাজনীতি করে, এখন যারা মাঠে ঘাটে আছেন, তাদেরও কিন্তু এরকম একটা বাহিনী আছে ফেসবুকে। তাদের মানে বিরুদ্ধে যে বিষয়গুলো যাবে তার প্রটেস্ট করার জন্য একটা লোক তারা আছে, মিথ্যা গুজব ছড়াবে এবং যে নিউজগুলো করবে তার বিরুদ্ধে তার ব্যক্তিগত পারিবারিক বিষয়গুলো নোংরা ভাবে উপস্থাপন করা হবে। এটাকে মানে এক ধরনের আর কি, কেউ যাতে নিউজগুলো না করে একদম ভয় ভীতি প্রদর্শন করা, যাতে আমাদের নিউজগুলো না আসে, এই ধরনের একটা সংস্কৃতি তৈরি হয়ে গেছে বর্তমান। ধন্যবাদ। প্রিয় মাগুরাবাসী, এই যে 2জন সাংবাদিক দেখছেন, মাগুরায় অনেক সাংবাদিক আছে। কেউ বলে আমরা মূলধারার সাংবাদিক, কেউ বলে এক জায়গার মেম্বার না হলে তারা সাংবাদিক না। বিভিন্ন ভাবে মূলধারা আর মূলধারার বাইরের সাংবাদিক একটা ট্যাগ লাগিয়ে বিভাজন সৃষ্টি করেছে অনেকে। সেই ক্ষেত্রে মিরাজ দুঃসাহসী বললেও আমার ভুল হবে, তার চেয়ে বেশি কিছু। সে যেভাবে সাহস নিয়ে, আপনারা মাগুরাবাসী আপনারা তার নাম জানেন কিন্তু তার চেহারা অনেকেই চেনেন না। আজকে আমি তাকে আমার মাগুরা টকের মাধ্যমে উপস্থাপন করছি। আপনি স্বাস্থ্য খাত নিয়েও অনেক রিপোর্ট করেছেন। এর আগে আমার টক শোতে আপনি বলেছিলেন, সেখানেও আমি কিন্তু বাধার সম্মুখীন হয়েছিলাম, কেন ওকে টক শোতে নেছো, সেটা আর নাই বললাম। এই যে স্বাস্থ্য খাতের যে অনিয়ম দুর্নীতি, বলতে বলতে আমরা হয়রান হয়ে গেছি। মাগুরার স্বাস্থ্য খাত কি কোনো পরিবর্তন হবে না? আপনি কি মনে করেন? সুন্দর বলছেন আপনি, খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি তুলে ধরছেন। মাগুরার স্বাস্থ্য খাতের অবস্থা খুবই ভঙ্গুর। এখানে নামমাত্র ব্যবহার হয় সদর হাসপাতাল। এখানের সাম্প্রতিক কর্মকর্তারা, যারা ডাক্তার আছেন, এরা নিয়মিত বাইরের ক্লিনিকে পেশেন্ট দেখেন। তদ্রূপ বাইরে যে ক্লিনিকগুলো আছে অপরিষ্কার, অপরিচ্ছন্ন এবং প্রতিনিয়ত হত্যার মতো ঘটনা ঘটে। এখানে দেখার মতো বলা চলে যে একদম নেই কেউ। ভিতরে যেমন জীবাণু আবর্জনা, রোগীরা পান না তাদের পরিবেশ, এবং ওষুধেও স্বল্পতা। অভিযোগ রয়েছে যে এই ওষুধগুলো বাইরের থেকে তৈরি করা হয়েছে, এখানে পরিপূর্ণ মেটেরিয়াল নেই। কিছুদিন আগেও একটা ক্লিনিকে আপনি রিপোর্ট করেছেন। রিপোর্ট করেছি, ক্লিনিকে সরকারি ওষুধ পাওয়া গেছে প্রাইভেট ক্লিনিকে, এবং সেই ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে প্রত্যেকটা অলিগলিতে ক্লিনিক। এদের অধিকাংশই অনুমোদন নেই, এবং এখানে নারী সহ বিভিন্ন ক্রাইম সংঘটিত হচ্ছে প্রতিনিয়ত। সাম্প্রতিক আপনি দেখবেন সদর হাসপাতালে কোনো ডাক্তার বসে না, রোগীরা আসলেই সাধারণ বিষয় হলেই রেফার করে ফরিদপুর পাঠানো হয়, কিন্তু একবার দেখা হয় না যে ওই রোগীর পকেটে বাজার করার টাকা বা ওষুধ কেনার টাকা বা গাড়ি ভাড়াটা আছে কিনা। এই ডাক্তাররা দ্রুত রেফার করে দিয়েই যার যার প্রাইভেট ক্লিনিকে এসে রোগী দেখেন। প্রতিনিয়ত চলমান চলতেছে, ওষুধগুলো বাইরে বিক্রি হচ্ছে, খাবার নিয়ে কত প্রশ্নবিদ্ধ চলতেছে, ভিতরে যানজট সৃষ্টি হচ্ছে, রিক্সা, গ্যারেজ অপরিষ্কার, অপরিচ্ছন্ন, এমনকি দুর্গন্ধ, বিদ্যুতের বিলটা পর্যন্ত বাকি। মর্গের ব্যবস্থা নেই, পিছনে জীবাণু আবর্জনা, এবং মশা প্রতিরোধে এরা সেমিনার করে, কিন্তু মশার উৎপাদন স্থল মাগুরা সদর হাসপাতাল, এর বিকল্প নেই। সামনের দোকানগুলোই আপনি দেখবেন নিয়মিত ভাড়া দিয়ে বাণিজ্য করতেছে। হাসপাতালের ডাক্তার থেকে মেডিকেল অফিসার হয়ে যাচ্ছেন মেডিকেল হাসপাতালে। এই যে একটা স্থানে থেকে আরেকটা স্থানের প্রধান হয়ে যাচ্ছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা, আদৌ কি সরকারি না কোনো রুলস আছে কিনা, এবং তাদের কতটা সময় ডিউটি প্রয়োগ করতে হবে সরকারিভাবে তার নির্দেশনা তারা মানছে কিনা। বহির্ভ্রমণের জন্য ডাক্তাররা ছুটি নিচ্ছেন 3 মাসের, আদৌ তারা বহির্ভ্রমণ করছেন কিনা। আমরা দেখতে পাচ্ছি তারা পাশের ক্লিনিকেই, অনিবন্ধিত ক্লিনিকেই তারা বেশিরভাগ সময় পেশেন্ট দেখতেছেন এবং ভুলভাল পেশেন্ট দেখতেছেন, কোনো ব্যবস্থা নেই। তেমন সদর হাসপাতালে নিউজ করতে গেলেই আগে আওয়ামী লীগের সন্ত্রাসীর হামলার শিকার হয়েছি, এখন বিএনপির অপরাজনৈতিক শিকার হচ্ছি। মানে ডিসিপ্লিনহীনতায় মাগুরা স্বাস্থ্য খাতের অনিয়ম দুর্নীতি সারাদিন বললেও শেষ হবে না। তেমনি আপনারা দেখেছেন মাগুরা মাতৃসদনের যে অবস্থান, এখানে দামি দামি মেশিন যন্ত্রাংশ রয়েছে, এখানে অপারেশন হয় না।
গাইনি যারা আসেন সেবা নিতে, তারা প্রতিনিয়ত ফিরে যান এবং এখানে উন্নত মানের চিকিৎসা হয় না। এর ছাড়া দেখবেন যে পারিবারিক ক্লিনিক যেগুলো রয়েছে মেটানিক খাতে, ইউনিয়ন পর্যায়ে, প্রত্যেকটা জায়গায় ভঙ্গুর অবস্থা। তো সরকারের বিভিন্ন সংস্থার অনিয়ম দুর্নীতি আজ ছয়লাভ। আপনার কোনো আবেগীময় স্মৃতি বা যে কথা মানুষ জানে না সেরকম কোনো ঘটনা? ভালো একটা কথা বলছেন। ব্যবসায়ী ছিলাম এবং মাগুরার প্রথম শ্রেণীর একজন কসমেটিক ব্যবসায়ী ছিলাম, উন্নত মানের কসমেটিক্স বিক্রি করতাম। তো ওখান থেকেই প্রতিনিয়ত দেশের খবর এবং অবস্থা, মানুষের সুবিধা বঞ্চিতের বিষয় পেপার সংবাদে দেখতে দেখতে নিজের মধ্যেই কাজ করলো যে আমি জার্নালিজমের মধ্যে প্রবেশ করব। তখন আমি আমার ফ্রেন্ডকে সহযোগিতায় এই পেশা থেকে ঢুকি, তাও আজ বিগত এক যুগ আছে। যখন এর মধ্যে আসি তখন প্রায় প্রতিবন্ধকতা, যখন নিউজটা অপরাধের বিপক্ষে যায় তখনই তিনি ক্ষিপ্র হয়ে হামলা করেন, অপপ্রচার চালান, মামলায় দেন। আর প্রতিবেরই আমার পরিবার কান্না করতে করতে জেলখানায় যান, কারাগারে যান, কোর্টের বারান্দায় যান এবং বিভিন্ন ভাবে টাকা পয়সা ম্যানেজ করে। কতবার জেল কেটেছে? আমাকে 4 বার জেলে দেওয়া হয়েছে। এখনো কি কেস বিদ্যমান? কেস সাইবার ট্রাইব্যুনালে কেসটা হয়েছে এবং গত জুলাই আগস্টের অভ্যন্তরে ঢাকা রোডে নিউজ প্রতিবেদন করতে গেলে আমাকে নিউজটা করেছি, ঢাকা রোডের নিউজটা আমি করেছি, এমপি মন্ত্রী বাড়িতে আগুন ও ধরানো হয়েছে, ওটা নিউজ আমি করেছি। আমাকে আবার গাড়ি ভাঙচুর করা হয়েছে, আমাকে মারপিট করা হয়েছে। তো যখনই আমার জেলে যাই, আমার পরিবার কান্না করতে করতে জেলের বারান্দায় যায়, কারাগারে যায়, দেখা করতে দেয় না তারা। যখনই শোনে সাংবাদিক মিরাজ আহমেদ, না ওর সাথে দেখা করতে দেওয়া যাবে না, আবার কি নিউজ করবে। এই যে মানুষের চলমান যে অপরাধের প্রবণতা বেড়েই যাচ্ছে, আর আমিও জিদ করে দেশে সুবিধা বঞ্চিত মানুষের অধিকার আদায়ের জন্য নিউজ পরিমাণ বাড়িয়ে দিয়েছি, যার কারণে আমার পর নির্যাতনও বাড়িয়ে দিয়েছে তারা। আমার 3টা ছোট বাচ্চা রয়েছে, স্ত্রী রয়েছেন, তিনি মাস্টার্স কমপ্লিট করে লেখাপড়া শেষ করে অবসরে আছেন। ওরা কখনো বলে না যে আব্বু তুমি তো আমাকে? হ্যাঁ, আমাকে বারবার বলে সময় দিতে, সাংবাদিকতাকে বন্ধ করতে, আমার দোকান আছে, ব্যবসায় প্রতিষ্ঠানে বসতে। তো আমি বলি, তাদেরকে বুঝাই, দেখো কেউ যদি অন্যায়ের প্রতিবাদ না করে তাহলে সমাজটা তো শেষ হয়ে যাবে। তোমরা কি দেখো না যে কোনো জায়গায় মানুষ অধিকার পায় না, সুবিধা বঞ্চিত হচ্ছে। আমাদেরও পরিবার আছে, একটা পেশা থেকেই যায়, বয়সও হচ্ছে। এই যে অনেক সময় হুমকি ধামকি নানা মহল থেকে আমাদের উপর নেমে আসে। আপনার পরিবার, আসলে সাংবাদিকতা একটা রিস্কের ব্যাপার, আপনার পরিবার কখনো আপনাকে নিষেধ করে কিনা যে এই পেশা ছেড়ে দেন? আপনি তো সুন্দর একটা ব্যবসার সাথে জড়িত আছেন, ওটা করলেই আপনি পারেন, তারপরেও কেন আপনি এই সাংবাদিকতায় আপনি মনোনিবেশ করেছেন? ধন্যবাদ আপনাকে। আমি আসলে সাংবাদিকতা আসার পেছনে এই সমাজের বিভিন্ন রকম অনিয়ম, দুর্নীতি এবং অপরাধ, এগুলোকে একটা অপরাধ দেখতে দেখতে আমি আমার মনের ভিতরে কাজ করলো যে আমি একজন যদি সাংবাদিক হতে পারতাম তাহলে আমি এই বিষয়গুলো তুলে ধরতে পারতাম, এই অপরাধগুলো বন্ধ করতে পারতাম। আমি একটা ঘটনাকে হ্যান্ডেল করতে যে আমি সাংবাদিকতা পেশায় আসি। আমি একজন ব্যক্তির মানে কন্টিনিউয়াস অপরাধ, সে অপরাধ দেখতে দেখতে যখন আমি এটা নিয়ে কাজ শুরু করলাম, তখন আমি ভাবলাম যে আমি তো একজন জেনারেল পিপল, বা আমি এটা নিয়ে যদি আমি লেখালেখি করি, যদিও মানে সামাজিক যোগাযোগের মাধ্যমে, তো এটা এক সময় আমার বিরুদ্ধে তারা কোনো ক্লেম করতে পারে, মামলা করতে পারে, না আমি একটা বিপদে পড়বো। তখন আমি মনে করলাম যে এটা থেকে করার জন্য, আমাকে সেভ করার জন্য এবং সমাজ থেকে এই অপরাধ এবং দুর্নীতি, এই অসঙ্গতি দূর করার জন্য আমাকে সাংবাদিকতা শুরু করতে হবে। তা আমি মূলত ওইখান থেকেই সাংবাদিকতা করার ভিতরে আমার ভিতরে একটা এই কাজ করে অনুপ্রেরণা, আমি ওইখান থেকেই সাংবাদিকতা পেশায় আসি। আমরা যখন এই সাংবাদিকতা করতে যাই এবং বিভিন্ন অপরাধের নিউজ জন্য আমরা প্রকাশ করি, তখন আমাদের বিভিন্ন ধরনের হুমকি ধামকি এবং ইভেন প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তখন আমাদের পরিবারগুলো কিন্তু খুব মানে ভয় পেয়ে যায় এবং তারা খুব চিন্তিত থাকে। সবসময় তারা একটা ইসের মধ্যে থাকে যে যে কোনো মুহূর্তে আমার উপর হামলা হতে পারে, টেনশনে থাকে। অনেক সময় কিন্তু নিষেধও করে, কেন দরকার, এমনও বলে যে নিজের খেয়ে মনের মহিষ টানানোর তো কোনো দরকার নেই। আর সাংবাদিকতা আমরা যখন করতে আসি, বিশেষ করে আমি যে সাংবাদিকতা করি, সেখানে সাংবাদিকতায় আরো আমি টাকা খরচ করি। আমি সাংবাদিকতা থেকে কোনো ইনকাম করি না, আমি আরো এই পেশায় খরচ করি। এই জন্য যে আমি বেশিরভাগই বলে যে তুমি এই সাংবাদিকতা ছেড়ে দাও, কারণ নিজের খেয়ে মনের মহিষ টানানোর কোনো দরকার নাই। তো আপনাকে আমি বলি যে এই সাংবাদিকতা আসলে কতটা রিচেবল পেশা।
যখন সত্য কোনো কিছু যায়, যখন প্রশাসনের বিরুদ্ধে চলে যায় যে কোনো সত্য ঘটনা, তখন প্রশাসন কিন্তু এই সাংবাদিকদেরকে দমন করার জন্য উঠে পড়ে লাগে। রিসেন্ট কিন্তু একটা ঘটনার সাক্ষী, সেটা কম বেশি আপনিও জানেন, যে পুলিশের একজন, এই ঘটনা কিন্তু হচ্ছে পুলিশের বিরুদ্ধে চলে যায়, পুলিশের ইমেজ সংকট হয়ে যায়। সেই ঘটনাটাকে একবারে দিনের মধ্যে সত্য যে ঘটনা, সেই ঘটনা কিন্তু পুলিশ সিন্ডিকেট করে তাই সেই ঘটনাটাকে মানে সত্য ঘটনাকে মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা, এবং যারাকে সহজ বাংলা বলে পাল্টাই দিচ্ছে। যেখানে আমরা সাংবাদিকরা জড়িত, আমরা সবকিছু জানি, আমাদের কাছে সকলেই এভিডেন্স আছে, বক্তব্য আছে, সব আছে, তারপরেও এই ঘটনাকে উল্টিয়ে সাংবাদিকদের কিভাবে মামলায় ঢোকানো যায়, সাংবাদিকদের কিভাবে দমন করা যায়, দমন পীড়ন করা যায়, কিভাবে তাদের মুখটাকে বন্ধ করা যায়, যে মামলার ভয় দেখালে এই নিউজটা হবে না, আর পুলিশের ইমেজ সংকট হবে না। এই ধরনের পরিকল্পনা করতে কিন্তু প্রশাসনের লোক কিন্তু ছাড়ে না। তাহলে সাংবাদিকরা আসলে, আমি বলবো যে যারা প্রকৃত সাংবাদিকতা করে, তাদের শত্রুর অভাব নেই। আজ এ বন্ধ আছে, কালকে সেই শত্রু হয়ে যাবে এমনি, কারণ সে একটা অপরাধ করবে, সেটা নিউজ আপনি করতে যাবেন, সেই শত্রু হয়ে যাবে। এই সাংবাদিকতা পেশাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমি মনে করি যে বাংলাদেশের সাংবাদিকতা, মানে সঠিক সাংবাদিকতার পরিবেশ এখনো তৈরি হয়নি। আমি আশা করি এই সরকারের যে গণমাধ্যম সংস্কার যে কমিশন রয়েছে, এই কমিশনের মাধ্যমে এই সাংবাদিকতা করার যদি স্বাধীনতা মানুষ পেত, বাংলাদেশটা আরো উন্নত হতো, দেশের সমাজ দুর্নীতি মুক্ত হতো, অপরাধ মুক্ত হতো, সাধারণ মানুষ খুব শান্তিতে থাকতে পারতো। আমাদের পরিবার যে টেনশনে থাকে, আপনার চেহারা মাগুরাবাসী অনেকেই জানে না, তৃণমূল পর্যায়ে। আজকে কিন্তু আমার উদ্দেশ্য আপনাকে একটু ফেস করা। এই আপনি হয়তো মাঝে মাঝে টেলিভিশনে রিপোর্ট করেন, সেই জন্য দেখে, আর আমাকে যারা মাগুরাটক দেখে তারা হয়তো দেখে। আপনি আপনার শেষ বক্তব্য কি বলতে চান? এবং অনেকেই বলে উনরা মূলধারার সাংবাদিক, এরা মূলধারার সাংবাদিক না, প্রশাসনে বিভিন্ন ভাবে অনেকেই ফোন করে বলে এরা সাংবাদিক না, এদের কথা শুনবেন না, বা এরা এদেরকে দেবেন না। আপনি মূলধারা আর অন্য ধারা, সে বিষয়েও শেষ করবেন। আপনাকে ধন্যবাদ। আমি আসলে সাংবাদিকতা পেশাকে সুবিধাবঞ্চিত মানুষের হক আদায়ের জন্যই বেছে নিয়েছি, আর সবসময় ক্যামেরার পিছন থেকে লিখতে থাকতে চলতে ফিরতে স্বাচ্ছন্দ্য বোধ করি, যার কারণে অনেক সেমিনার, বক্তৃতা এবং কোনো অনুষ্ঠানে আমি বেশিরভাগই ক্যামেরায় বক্তৃতা এবং নিজেকে পরিচয় তুলে ধরতে পছন্দ করি না। আমি জনগণের সুবিধা অসুবিধা তুলে ধরতে পছন্দ করি। আর আপনি যেমন বলছিলেন যে অনেকেই বিতর্ক ছড়ায়, মূলধারার সাংবাদিক না, এগুলো সমাজে থাকবে, এগুলোর বিচার সমাজের সাধারণ জনগণই করে। সাধারণ জনগণ আমি অনেকবার দেখেছি ফেসবুকে তারা বিভিন্নভাবে অপপ্রচার চালিয়েছে তাদের বিরুদ্ধে, এবং সমাজে যারা নিজেদেরকে বড় সাংবাদিক বলে দাবি করেন, এরা কিন্তু বুক চেপিয়ে একটা বার বলতে পারবে না যে মিরাজ আহমেদ গত 1 মাসে যে নিউজ করেছে আমরা গত 5 বছরে তা করেছি কিনা। চ্যালেঞ্জ করলেও সে চ্যালেঞ্জ ধরে রাখতে পারবে না। অতএব এদিকে আপনি কান দিলে চলবে না। সমাজটা কিভাবে সুন্দর সাবলীল হয়, প্রতিটা নাগরিক যেন তার অধিকার ফিরে পায়, বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন হচ্ছে কিনা, দেশবাসী উপকৃত হচ্ছে কিনা, এদিক দিয়ে আমাদের এবং আমাদের ঊর্ধ্বতন এবং দেশের পরিচালনাকারীদের অবশ্যই এগুলো দেখা আমি মনে করি করতাম। কারণ না হলে যে যের মতো করে একটা ফেতনা ফেসাদ তৈরি করবে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা আমাদের সাংবাদিকদের পারিবারিক জীবন তথা কর্মজীবন এবং বিভিন্ন জায়গায় যে আমরা নিউজগুলো সংগ্রহ করি, সেই পিছনের ঘটনাগুলো শুনলেন। ঈদ আড্ডায় আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও কোনো অনুষ্ঠানে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।